রাতে রান্না করছে হৃদি। মজনু অবশ্য হাতে হাতে কাজ করে, তবে ইদানিং কাজ করে কম, জ্বালাচ্ছে বেশি। এতে বেশ রেগে যায় হৃদি। কাজের সময় হুটহাট জড়িয়ে ধরলে সে কাজ করবে কি করে? রাগে গজগজ করতে করতে কাজ করে দিয়ে হৃদি। লোকটিকে যতটা সহজ সরল ভেবেছিল তার থেকে শতগুণ দুষ্ট এই লোক। রোজ তাকে ভোরে গোসল করা লাগে এখন, আর রোজ রোজ গোসল করে পুচির হাজারো প্রশ্নের উত্তর মানে ভীষণ খারাপ। মাঝে মাঝে রেগে বের করে দেয় হৃদি মজনুকে। মজনু তখন সারা রাত জানলায় দাঁড়িয়ে বউকে দু চোখ ভরে দেখে, কাগজে এটা ওটা লিখে জানালা দিয়ে ছুঁড়ে মারে। আজও রেগেই বের করে দিয়েছে হৃদি তা। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে প্রায় অনেক দিন হলো। মজনু তাকে মেডিকেলে ভর্তির জন্য বই, নোট, সাজেশন এনে দিয়েছে। হৃদ এতে অবশ্য সাহায্য করেছে বলে জানিয়েছে মজনু। রান্না শেষ করে চৌকিতে বসে আছে হৃদি। ফ্যান ছেড়ে ওড়না গায়ে থেকে আলগা করে রাখে। হুট করেই কাগজ ছুঁড়ে মারল মজনু। হৃদি বিরক্ত হলো, কাগজটা খুলে পড়ল। মারাত্মক লাগছে আপনাকে বেগম জান। হৃদি কটমট করে তাকালো। মজনু আবারও একটা কাগজ ছুঁড়ে মারল। আপনি আমার ভয়ঙ্কর নেশা বেগম জান। আমি সারা জীবন আপনার নেশা আসক্ত থাকতে চাই। হৃদি রেগে বলল, পুরাতন হলে সব নেশা কেটে যাবে। মজনু লিখল, আপনি আমার সেই না, যা আমি চেয়েও ছাড়তে পারি না। আপনি কখনো পুরাতন হবেন না। আমি নতুন রূপে নতুনভাবে আপনাকে আবারও ভালোবাসবো। মন ছুঁয়ে যাওয়া কথাগুলো শুনে হৃদি তাকায় মজনুর চোখে। চোখ না খেয়ে মিথ্যা বলে না। মজনুর চোখে তার জন্য অসীম ভালোবাসা দেখতে পায় হৃদি, কিন্তু ভয় হয়, ভীষণ ভয় হয়। জীবনে সুখের মুখ সে কমই দেখেছে। অবহেলা, অনাদরের বড় হয়েছে হৃদি, কিন্তু আল্লাহ তাকে সারা জীবনের সুখ ঢেলে দিয়েছে মজনুর মাধ্যমে। এই মানুষটিকে সে কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবে না। ভয়টা সেখানেই। যদি কখনো হারাতে হয়, কিভাবে বাঁচবে সে? ভাবতেই আত্মা কেঁপে উঠল হৃদির। ভাবনা থেকে বেরিয়ে জানালার দিকে তাকালো। জানালায় মজনুকে না দেখে হুট করে ভয়টা বেড়ে গেল হৃদির। দরজা খুলে বের হলো। বারান্দায় মজনুকে না দেখে জোরে চিৎকার করে উঠল, মজনু সাহেব! মজনু না আসায় হৃদি এবার কেঁদেই দিল। হঠাৎ ঠক ঠক কিছুর আওয়াজ শুনে ঘরের পেছনে যায় হৃদি। চাঁদের আলোতে দেখতে পায় মজনুকে মাটিতে কিছু একটা করছে। হৃদি চিৎকার করে উঠল, মজনু সাহেব! মজনু ভয় পেয়ে গেল, চমকে তাকালো পিছনে। এমন রূপ দেখে কেঁপে উঠল সে নিজে। কি হয়েছে তার বেগমের? মজনু ঠায় দাঁড়িয়ে আছে। হৃদি ছুটে আসে, এতটুকুতেই যেন হাঁপিয়ে উঠছে। মজনু অবাক হয়ে তাকিয়ে আছে। গায়ে ওড়না নেই, ঘেমে একাকার হয়ে আছে। লম্বা সিল্কি চুলগুলো খোলা, যা বাতাসে দুলছে। ওড়না না থাকায় পুরো গলা ফাঁকা হয়ে আছে। মজনু থমকালো। হুট করেই হৃদিতা মিশে গেল তার সাথে। মজনুর নাকে এসে বাড়ি খেলো মিষ্টি সেই ঘ্রাণ। হৃদিকে হুট করে এমন প্যানিক হতে দেখে কিছুটা ভরকে গেল মজনু। দু হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল। পরপর হৃদির কপালে চুমু খেল। পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে জড়িয়ে নিল বুকে। হাজারো কথা বলতে চাইছে মজনু, কিন্তু পারছে না। হৃদি তার কান্নার কারণ তার অজানা। মজনু হৃদিকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। কোলে বসিয়ে ইশারায় বলে কি হয়েছে। হৃদি মজনুর দিকে তাকিয়ে থেকে কোলে বসেই দু হাতে গলা জড়িয়ে ধরে লেপ্টে রইল বুকে। গলায় মুখ গুজেই বিড়বিড় করে বলল, আমি আপনাকে ভীষণ ভালোবাসি মজনু সাহেব, ভীষণ। আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো শান্তির জায়গা নেই। আপনি ছাড়া আমার আর কোনো জায়গা নেই। আমি আমার জীবনের সব খারাপের মাঝে আপনাকে ভালো পেয়েছি। মা কি জিনিস তা শুধু দেখেছি, আমি কখনো উপলব্ধি করিনি। আমার বাবা তাও তো নিখোঁজ। ভাই আমার সবচেয়ে বেশি ভালোবাসে, তবু আমি ওই বাড়ি ভালো ছিলাম না। আপনার সাথে এই কুড়ে ঘরে সুখী, আমি খুব খুশিও। এর বেশি কিছুই চাই না আমি। আপনি সারা জীবন শুধু আমার হয়ে থাকুন। আমি আর কিচ্ছু চাই না। আমি আপনাকে হারাতে পারবো না। মজনু হতবাক হয়ে আছে হৃদির কথা শুনে। হৃদি তাকে ভালোবাসে। এত আবেগময় কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় মজনু। সে যে তার বেগমকে জানের চেয়েও বেশি চায়। বেগম ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সেও কি পারবে বেগম ছাড়া থাকতে? পারবে না, কখনো পারবে না। দুনিয়া ধ্বংস করে হলেও তো তার বেগমকেই চাই। মজনু উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করল হৃদিকে। বউ তো তার সব। কত কিছু করেছে বউয়ের ভালোবাসার জন্য। গভীর রাত, আর গ্রামের রাত মানে তো আরও গভীর। চারদিকে শান্ত পরিবেশ, আশেপাশে থেকে শুধু কুকুরদের ঘেউ ঘেউ আওয়াজ আসছে।
এখন পরিবেশ ঠান্ডা আবহাওয়ায় হৃদির বস্ত্রহীন খোলা বুকে লেপ্টে আছে মজনু। বিশাল পুরুষ দেহটাকে বুকে আগলে রেখেছে হৃদিতা, গায়ে পাতলা একটা চাদর জড়ানো। বউয়ের ভয় দূর করে তাকে কাছে টেনে নিয়েছিল মজনু। এমন গভীর রাতে গুনে গুনে দুবার ঠক ঠক আওয়াজে ভোরে কুচকে তাকায় মজনু। উঠে বসে, হৃদিকে ভালো করে চাদরে জড়িয়ে কপালে চুমু দিয়ে নিজের গায়ের জামা কাপড়ে পরে উঠে বাইরে আসে মজনু। বাইরে এসে দাঁড়াতেই একটা লোক এসে তার পাশে দাঁড়ায়। বস, জরুরি খবর, না হলে এই সময় আসতাম না। হাতের ইশারায় থামতে বলে মজনু ঘরের দরজা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে যায় কিছুটা দূরে আম গাছের নিচে। রাত তখন প্রায় শেষ। হুট করে ঘুম ভেঙে যায় হৃদি তার। হাত বাড়িয়ে মজনুকে খোঁজে। মজনুকে পাশে না দেখে ঘুম ঘুম চোখে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নেয় বস্ত্রহীন শরীরে। খাট থেকে নামতেই রুমে ঢোকে মজনু। হৃদি কিছু বলার আগে মজনু ইশারায় দেখায় সে বাথরুমে গিয়েছিল। এরপর কোনো কথা ছাড়াই এসে আবারও হৃদিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। হৃদি কিছুটা অবাক হলেও অতটা আমলে নিল না, আবারও ঘুমিয়ে পড়ল। আর তার ভীষণ ঘুম পাচ্ছে। সকাল সকাল পুচির চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে আসে হৃদি। আপা, শুনছো কি হয়েছে? হৃদি শান্ত স্বরেই বলে, বল, কার বাড়ি কয়টা গরু মুরগির বাচ্চা হয়েছে? পুচি প্রতিদিন ওর বাড়ির খবর বলে হৃদিকে। পুচি ঘাবড়ানোর সুরে বলে, না না, অনেক বড় কথা আপা। হৃদি ভুরু কুচকে তাকায় পুচির দিকে। মেয়েটা ঘাবড়ে তাকিয়ে আছে। কি হয়েছে বল। পুচি থেমে থেমে বলে, মরা লাশ পাওয়া গেছে। হৃদি অবাক হয়ে বলে, কার? পুচি থেমে বলল, স্কুলে পড়ায় না তালুক স্যার, ওর খুন করা হয়েছে একদম বিধ্বস্ত করে, চেনার উপায় নাই কোনো। হৃদি চমকে ওঠে। তালুক স্যার? ছি। স্যার বলতেও ঘৃণা হয় হৃদির। সেদিন পরীক্ষা কেন্দ্রে হৃদির সাথে খারাপ আচরণ করেছিল লোকটা। এক্সট্রা লুজ পেপার নিতে গিয়েছিল হৃদি। তখন লুজ পেপার দেওয়ার বাহানায় হৃদির হাত অশ্লীলভাবে চেপে ধরে শয়তানি হেসেছিল। হৃদি কোনো মতে হাত ছাড়িয়ে চলে আসে। ওয়াশরুমে গিয়ে কেঁদে কেটে বারবার সাবান দিয়ে হাত ধুয়েছিল। পরীক্ষাটাও তেমন মন মতো দিতে পারেনি হৃদি। মজনুকেও কিছু বলেনি হৃদি। শুনে যদি তাকে খারাপ ভাবে। আপা, কোথায় হারাই গেল গো? না, কোথাও না। পুচি খুশি মনে বলে, তয় আপা, ভালো হয়েছে, লোকটা সুবিধার ছিল না। হৃদি বেশ বিরক্ত হয়ে বলে, তুইও আমার মতো ভাষাকে খিচুড়ি করে ফেলবি পুচি? পুচি অকপটে হেসে বলল, বড় ম্যাডাম সুখ পালনে গেছে হের মরার। হৃদি চিন্তিত মুখে বলল, কিভাবে মারা গেল জানিস কিছু? পুচি পেয়ারা চাবাতে চাবাতে বলল, হেই তো জানি না আপা, তয় গ্রামের সকলে কইতাছে খুন করছে, তাও কেউ ভয়ঙ্কর ভাবে। অমন ভয়ঙ্কর খুন নাকি 7 গ্রামে হয় নাই। আপা, এখন কথা কই। হৃদি পুচির দিকে তাকিয়ে বলে, কি বল? হেই বেডারে যে মারছে ভালা করছে। আমাগো পাশের এক বাসায় মাইয়ার লগে ওই হারামজাদা। আর বলতে পারল না পুচি। টলমল করলো চোখের পানি। হৃদি চমকে উঠল। কি? জানি না কি করছে, তয় আপা আর স্কুলে যাইতো না। হ্যাঁ নিয়ে আপনার আম্মার কাছে বিচার চাইতেও গেছিল। তয় আপনার মায়ের হাতে টাকা ধরাই দিছিল। এর কয়দিন পর ওই আপায় গলায় দড়ি দেয়। আমার মনে হয় আপা ভূত হইয়া তালুক বেডারে মারছে। ছ্যাত করে উঠল হৃদির ভেতরে। মেয়েটার ধারণা মনে হতেই টলমল করলো চোখে জল। আপা, এগুলান আপনার আম্মারে কইয়েন না, আমি চুপি চুপি সকল কথা শুনছিলাম। মায়ের করা অপরাধে আরো ঘৃণার সৃষ্টি হলো হৃদির মনে। ছি। হুট করে ঠান্ডা স্পর্শে শিহরিত হলো হৃদি। মজনুকে দেখে ঝট করে জড়িয়ে ধরল। মজনু কিছু না বলে আগলে নিল বুকে। পুচি গোল গোল চোখে তাকিয়ে থেকে বলল, ভাইজান, আপায় মনে হয় ভয় পাইছে। মজনু কিছু না বলে হৃদির মাথায় হাত বুলালো আর ভাবতে লাগলো কাল রাতের কথা। আমগাছের নিচে দাঁড়িয়ে লাবিব ভিডিও দেখাচ্ছিল, কাউকে মারার দৃশ্য। ভিডিও লাইভ চলছে। হালকা ঠোঁট দুটো নাড়িয়ে ধীর আওয়াজে বলল মজনু, আমি নিজ হাতে শেষ করবো ওকে। মেন পার্ট কাটবি না, জখম করে মরিচ করে লাগিয়ে ছেড়ে দে।
আর হাত পাথর দিয়ে থেকলে দে, তবে ডান হাতটা। লাবিব সেই অনুযায়ী কাজ দেখে চোখ বন্ধ করে নেয়। কি আর্তনাদ! বস আর কতদিন এভাবে থাকবেন এখানে? মজনু স্থির চোখে তাকায় লাবিবের দিকে। যেখানে কাজ করছি সে ম্যানেজার টাকা পুরোপুরি দিচ্ছে না, এতে গরিবদের টাকা মারা যাচ্ছে। আউট কর ওকে। লাবিব মজনুর স্থির দৃষ্টি দেখে ভরকে যায়। ওকে বস। লাবিব বসের এই শান্ত দৃষ্টির সাথে খুব বেশি পরিচিত না। আজ বসের চোখে নাই কোনো হিংস্রতা, নাই কোনো রাগ, খুব শান্ত নরম চাহনি দেখে প্রশ্নটা করেই ছাড়ল। বস, আপনি এসব মাটি কাটার কাজ করছেন কেন, যেখানে আপনার কথায় পুরো গ্রামটাই আপনার হয়ে যাবে? কাউকে ভালোবাসিস লাবিব? মজনুর প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে আছে লাবিব। বসকে তার বারবার প্রশ্ন করায় অন্য উত্তর কেন দিচ্ছে? না বস। তাহলে কাউকে ভালোবাসে আগে, পরে এর উত্তর দেব। যেতে কত সময় লাগবে? 20 মিনিট বস। বাড়ির আশেপাশে মহিলা গার্ডদের সতর্ক থাকতে বলো। ওকে বস। মজনু 2 কদম গিয়েও আবার পিছু ফিরে ঘরে আসে। হৃদিকে 2 চোখ ভরে দেখে 2 হাতে হৃদির মুখটা ধরে ঠোঁটে গাঢ় চুমু খেল। পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল। হৃদি ঘুমের মাঝেই চোখ মুখ বিরক্তকর, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রাখে। ঘুমের ঔষধের কারণে ঘুম ভাঙে না হৃদির। মজনু আবারও কয়েকটা চুমু খেয়ে বের হয়ে আসে। লাবিব মশার কামড় খেয়েই যাচ্ছে সেই কখন থেকে। বসকে আসতে দেখে সাইকেল নিয়ে ঘুরে দাঁড়ায়। মজনু এসে বসতেই লাবিব চালাতে শুরু করে। বস তো গাড়ি ছাড়া 1 কদমও ফেলে না, সেখানে সাইকেল। এটা প্রথম দিন ভেবে অজ্ঞান হয়ে গিয়েছিল লাবিব। ঠিক 20 মিনিট পর তারা এসে পৌঁছায় জঙ্গলের মতো একটা জায়গায়। টিন সেট করে বেশ বড় একটা রুম। সেই রুমের মাটিতে মুরগি কাটার মতো ছটফট করছে তালু। মজনু রুমে ঢোকার সাথে সাথে একজন গার্ড এসে মজনুর কলার ধরেই বলে, এই কে তুই? এখানে কিভাবে এলি? জানের মায়া নাই নাকি? ভুল জায়গায় চলে এসেছিস, এবার ফিরে যাস জান নিয়ে। এই মারুফ, এটাকে ধরে রাখ, বস এক্ষুনি চলে আসবে। মারুফ নামক বিশাল দেহী মানুষটা এসে মজনুকে ধরার আগেই হুড়মুড় করে ঢুকে লাবিব। বসের সাথে এসব ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ছুটে এসে ছাড়িয়ে নেয়। লাবিব মজনুর দিকে তাকিয়ে দেখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে গার্ডের দিকে। লাবিবকে দেখে গার্ডটা মজনুকে ছেড়ে লাবিবের কাছে যায়। লাবিবের আশেপাশে দেখে বলে, বস কোথায়? লাবিবের এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। লাবিব গার্ডটির দিকে তাকিয়ে বলে, এখনই যার কলার ধরার সাহস করছেন না ভাই, সেই তো আমাদের বস। লাবিবের কথায় গার্ডটির মুখ হাঁ হয়ে গেল। ভুলেও আর নড়চড় করল না কিছুক্ষণ। একটু পর তুফানের বেগে এসে পা জড়িয়ে ধরল মজনুর। মজনু বিরক্ত হলো, পা ছাড়িয়ে চেয়ার টেনে বসল। এক ধ্যানে তাকিয়ে রইল আধমরা হয়ে পড়ে থাকা তালুকের দিকে। হুট করেই একজন গার্ডের হাত থেকে একটা চাকু নিয়ে চোখের ভেতর ঢুকিয়ে দিল। হুট করে এমন হওয়াতে রক্ত ছিটকে এসে পড়ল মজনুর মুখে। হিংস্র হয়ে চিৎকার করে বলল, যার দিকে তাকাতে আমি দুবার ভাবি, সেখানে তুই তার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়েছিলে, কোন সাহসে? তালুক ছাড় ছটফট করে উঠল। তার আর্তনাতে যেন জঙ্গলের পশু পাখিরাও ভয় পেল। বসের এমন হিংস্র রূপ দেখে সবার আর কোনো ডাউট হলো না এটাই তাদের বস। মজনু এবার থেতলে যাওয়া হাতের দিকে তাকালো। এই হাত দিয়ে তো তার বেগমকে ধরেছিল নোংরাভাবে। মজনু হাত বরাবর ছুরি ঢুকিয়ে আবারও বলে, যার তুলতুলে নরম হাত ধরতে আমি দুবার ভাবি, যেন ব্যথা না পায়, আর তুই সেই হাতে ব্যথা দিয়েছিস। যার চোখের পানি হৃদয়ে ছুরিকাঘাত করে, তাকে তো নোংরা ছোঁয়ায় কাঁদিয়েছিস। তালুকের যান বেরিয়েছে অনেক আগেই, তবুও মজনু ছুরিঘাত করেই যাচ্ছে। লাবিব ভয়ে এগোচ্ছে না। বাপরে কি বিধ্বস্ত অবস্থা, কিন্তু বসকে তো থামাতে হবে। লাবিব ধীর পায়ে এগিয়ে এসে বলল, বস ছেড়ে দিন, মারা গেছে ও। মজনু তবুও থামছে না। লাবিব আবারও বলল, বস, ম্যাডাম বাসায় একা আছে। লাবিব বসের হাতের দিকে তাকালো। হাত থেমে গেছে। লাবিব ছোট্ট একটা শ্বাস ফেলতেও পারেনি। মজনুর চোখের দিকে তাকিয়ে দম আটকে আসলো। লাল টকটকে হয়ে আছে চোখ। মজনু লাবিবের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। একজন পানি এগিয়ে দিলে মজনু হাত ধুয়ে নিল। মজনু সামনে থাকা বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলল, পানি, সাবান, শ্যাম্পু রেডি কর। বলা মাত্রই ছুটল 2 জন লোক। মজনু হাত বাড়িয়ে আয়নায় হাত ঘষল। স্পষ্ট হয়ে উঠল আয়না। গালের এক সাইড থেকে
খোলসের মতো চামড়া টান দিল। ধীরে ধীরে খোলসের মতো চামড়া মুখ থেকে খুলে ফেলল মজনু। মানুষের মুখের স্কিনের মতো খোলসটা সাইডে রেখে তাকালো আবারও নিজের দিকে। ভেসে উঠল আয়নায় নিজের আসল চেহারা। আয়নায় ভাসা চেহারাটি দেখে হাসল মজনু, বাঁকা হাসি। মজনুর থেকেও আমার চেহারা তো শতগুণ বেশি সুন্দর। তবু কেন আমার প্রিয়তমা এই অনাথ, অশিক্ষিত, গরিব, বোবা কাছে লোককে এতটা ভালোবাসে? মানতে হবে মজনু ভীষণ লাগে। আমার প্রিয়তমা যে মজনুকে ভালোবাসে। ভেবে হাসলো চেহারাটি। বস সব রেডি? মজনু একবার তালুকের বিধ্বস্ত শরীরের দিকে তাকিয়ে বলল, নর্দমায় ফেলে দে ওকে। জরুরি মিটিংয়ের কাগজ দেখছে লাবিব। বস আসলেই কনফারেন্স শুরু হবে। লাবিব এদিক ওদিকে দেখে চোখ যায় দরজায় দাঁড়ানো তীব্র চৌধুরীর দিকে। একদম স্যুট বুট পরে রেডি। এসে স্টাইল করে চেয়ারে বসলো, পায়ের ওপর পা তুলে। লাবিব মিটিং শুরু করলো। তীব্র যেন বিরক্ত হলো কথা বলতে, তবুও নিজের কথাটুকু শেষ করেই উঠে দাঁড়ালো। মনটা বউ বউ করছে তার। লাবিব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা তীব্রকে দেখল। এত ধরফর করে বেচান হতে কখনো দেখেনি সে। পরক্ষণেই ভাবলো অনেক কিছুই করতে দেখেছে তীব্রকে সে মজনু সেজে, যা লাবিবের কল্পনারও বাইরে তীব্রর করা কাজ। হ্যাঁ, মজনুই, তীব্র চৌধুরী। সে তো দেখেছে হৃদিতা নামক মায়াবতীর জন্য তার বসের অস্থিরতা। লাবিব দেখেছে বসের ছটফটানি। সারাক্ষণ নজরে নজরে রেখেছে তাকে। নিজেও মজনু সেজে আগলে রেখেছে তার মায়াবতীকে। ইস, তার বস নামক এই মানুষটা যদি কাউকে এমন ভয়ঙ্করভাবে ভালোবাসতে পারে, তবে সে 100% শিওর ভালোবাসা সব করতে পারে। সব। আগুনকেও পানি করতে পারে এই ভালোবাসা। লাবিবের ভাবনার মাঝেই তীব্র কাপড় বদলে আসে। মুখোশের মতো চামড়াটা পরে একটা বিদেশি মেডিসিন স্প্রে করে মুখে। আবারও রূপান্তরিত হয় তীব্র চৌধুরী মজনু বেশে। নিজেকে ভালো করে দেখে নেয় আয়নাতে তীব্র। পিঠে বউয়ের নখের আঁচড়ের জন্য জ্বলেছে অনেক গোসলের সময়, এখনও জ্বলছে। তার বেগমের দেওয়া ভালোবাসার চিহ্ন শত কষ্ট হলেও রাখবে তীব্র। তাছাড়া যে ক্ষত করেছে মলমও তো সে লাগাবে ভেবে হাসলো তীব্র। লাবিব মজনুর বেশে তার বস তীব্রর হাসি দেখে অবাক হলো। ইদানিং বস তার বেশি হাসে। তবে সে আর অবাক হলো না। কতই বা আর অবাক হওয়া যায়। লাবিব তো অবাক হতে হতে অজ্ঞানও হয়ে গিয়েছিল। তোর ভাবনা শেষ হলো, এখন চল, ভোর হতে আর সময় নেই। লাবিব চমকে উঠে দ্রুত সাইকেল বের করলো। বস তার কত ভালো হয়ে গেছে। অন্য সময় যদি এমন অন্যমনস্ক থাকতো হয়তো তুলেই আছাড় মারত। বাড়িতে পৌঁছে মজনু সোজা রুমে চলে আসে। এসে দেখে হৃদি ঘুম থেকে উঠেছে। তীব্র দ্রুত এগিয়ে এসে হৃদিকে সামলে নিল। বলল সে ওয়াশরুমে গিয়েছিল। হৃদিও অধিক ঘুমে থাকায় আবারও ঘুমিয়ে পড়ল। হৃদির ডাকে ভাবনা থেকে বের হয়ে আসলো তীব্র। হৃদি কখন থেকে বলছে, ছাড়ুন, কাজ আছে আমার। তীব্র হৃদির কথায় ছাড়ল না। হৃদির দিকে তাকিয়ে দেখলো তীব্র দেওয়া বেসামাল ভালোবাসার অনেকগুলো চিহ্ন গলায়। তীব্র নিজেকে অনেক সুখী ভাবল। তীব্রর এইটুকু একটা বউ, অথচ এত কিছুর পরেও কোনো অভিযোগ নেই। তীব্র ঠোঁট ছোয়ালো কপালে। আরও একটু জড়িয়ে ধরে সেভাবেই থাকলো অনেকক্ষণ। আপনাকে ধোকায় রাখার জন্য সরি বেগম চান, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। আপনাকে আমি আমার সবটা দিয়ে আঁকলে রাখবো সারাটা জীবন, কারণ আপনি আমার সব কিছু। আমার নিঃশ্বাস, আমার পুরোটা জুড়ে আপনি। তাই তো আপনাতেই আমি। আপনি আছেন তো আমি আছেন। আমার প্রিয়র থেকেও প্রিয়তম আপনি। আমার পাথর হৃদয়ের ফুটন্ত ফুল আপনি। আপনিই সব। জীবনে স্বপ্ন দেখা কখনো বন্ধ করা উচিত নয়। স্বপ্ন দেখলে আল্লাহ নিশ্চয়ই পূরণ করতে সাহায্য করেন। হৃদির ছোট জীবনে একটা বড় স্বপ্ন ডাক্তার হওয়া, আর আল্লাহ তাকে ফিরিয়ে দেয়নি, বরং দু হাতে ঢেলে দিয়েছে। হৃদি চান্স পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে। এটা জানার পর থেকেই মজনুকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। মজনু ওরফে তীব্র যদিও জানে, তবুও মজনু হিসেবে সে স্বল্প পড়ালেখা করেছে। তাই সে বারবার ইশারায় জিজ্ঞেস করছে কি এসেছে রেজাল্ট। কিন্তু হৃদি খুশিতে কেঁদেই কুল পাচ্ছে না। আবারও বলা, অনেক কষ্টে কান্না থামিয়ে বলল, আমি চান্স পেয়েছি মঞ্জুর সাহেব, আমি পেরেছি আপনার কষ্ট সার্থক করতে। মজনু ওরফে তীব্র হৃদিকে কোলে নিয়ে ঘুরতে থাকে। হৃদি খিলখিল করে হেসে উঠল। এতক্ষণ কান্না করে এখন হাসছে হৃদি। মজনু হৃদিকে কোল থেকে নামিয়ে খাতায় লিখে বলল, আমি খুবই খুশি বেগম সাহেবা, এভাবে এগিয়ে যান। হৃদি লেখাটা পড়ল। এগিয়ে এসে হাত ধরল মজনুর। দুহাতে মজনুর 2 হাত ধরে ঠোঁট ছোয়ালো। মোহনীয় গলায় বলল,
আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। হৃদি আবারও চুমু খেলো অপর হাতে। ভরসার হাত আমার মাথায় রাখার জন্য ধন্যবাদ। হৃদি গলা জড়িয়ে পা উঁচু করে ঠোঁট ছোঁয়ালো তীব্রর কপালে। আমাকে এত এত ভালোবাসার জন্যও ধন্যবাদ আপনাকে। আমার কাছে এমন কিছুই নেই যা দিয়ে আপনার দেয়া এত ভালোবাসা আমি পোষাতে পারবো। যদি থাকতো তাহলে আমি জানটাও দিয়ে দিতাম আমার। মজনু ওরফে তীব্র হৃদির ঠোঁটে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকালো। হৃদি মজনু দৃষ্টি দেখে জড়িয়ে ধরল তীব্রকে, মিনমিন করে বলল, বাপরে, এমন রাগী লুক দেওয়ার কি আছে, শুধু বলেছি তো। মজনু ওরফে তীব্র হৃদির চুলের মুঠি ধরে মুখটা উঁচু করে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। মজনু মুখে কিছু না বললেও চোখে কথা বলছে। হৃদ পড়তে পারে সেই চোখের ভাষা। আপনি এমন কথা বলবেন না, বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না বেগম চান। হৃদি চোখের ভাষা বুঝলেও আপাতত তার বরকে ঠান্ডা করতে হবে ভেবেই ফট করে তীব্র ঠোঁটে গাঢ় চুমু খেল। মজনু ওরফে তীব্র থতমত খেয়ে হাত আলগা করতেই হৃদি ধাক্কা দিয়ে দৌড়ে দিতে গিয়েও পারল না। তীব্র ধরে ফেলল। দুষ্ট হেসে এগিয়ে আসে, জড়িয়ে ধরল। হৃদি ছটফট করছে। মজনু সেসব তোয়াক্কা না করে মুখটা হৃদির ঠোঁটের দিকে এগিয়ে নিতেই বাইরে থেকে ডাক দেয় হৃদ। হৃদের কণ্ঠ শুনে হৃদি ছুটে চলে যায়। এদিকে মজনু ওরফে তীব্র বিরক্ত হলো, বিড়বিড় করে আওড়ালো, বউটা আমার চালাক হয়ে গেছে, নেশা ধরিয়ে পালিয়ে যায়। ধুর, আর এই চালা মশাই অসা সময় পেল না। আচ্ছা, বউয়ের আদর না পেলে জীবনটা বৃথা না? হৃদ বোনের রেজাল্ট শুনে দ্বিতীয়বার খুব খুশি হয়েছে। প্রথমে হৃদির এইচএসসি পরীক্ষার রেজাল্ট গোল্ডেন এ+ পেয়েছিল হৃদি। এবার ঢাকা মেডিকেল কলেজে চান্স। সেই খুশিতে মজনুকে জড়িয়ে ধরল হৃদ। মজনুও পিঠে হাত রাখে। মজনু ওরফে তীব্র জানে হৃদের বয়স খুব বেশি না, তবে বুঝদার ছেলে। ফুফির পেটের সন্তান হলেও একজনও ফুফির মতো হয়নি। হৃদ খুশিতে আত্মহারা হয়ে বলল, কি যে বলি না আপনাকে মজনু মিয়া, আপনি তো দেখছি ম্যাজিক ম্যান। আপনাকে আজ থেকে মজনু ভাই ডাকবো। তীব্র সম্মতি দিল। হৃদ খুশিতে বোনের বাসায় খাওয়া দাওয়া করলো আজ। রিদি, তোর হাতের খাবার অনেক মিস করি। হৃদি উদাস হয়ে বলল, আমার বাড়িতেও তো আসতে পারো ভাইয়া। হৃদি তার উদাস মুখ দেখে বলল, আরে এমন উদাস হোস কেন? আমি আর আগের মতো বাসায় আসি না। খুব দরকার না হলে না তুই থাকিস না রূপ, তাই আর আসা হয় না। রূপের মেয়েকে সেদিন দেখলাম, একদম রূপের মতো হয়েছে, মায়ের মতো, কিছুটা রাগী বটে। নিশ্চয়ই চাচার গুণ পেয়েছে। মজনু কেসে উঠল তা শুনে। হৃদি পানি এগিয়ে দিল। মজনু ভাই, আপনি ঠিক আছেন? মজনু মাথা নাড়ায়, সে ঠিক আছে। হৃদি মজনুর মাথায় হাত বুলিয়ে দেয়, এরপর ভাইকে জিজ্ঞেস করল, মামুজান কেমন আছে? হৃদ খেতে খেতে বলল, মামুর সাথে প্রায় দেখা হয় কাজের জন্য, ভালো আছে। তাছাড়া মামুদের এত এত ব্যবসা দেখতে দেখতে হিমশিম খেতে হচ্ছে তীর ভাই আর মামুকে। শুনলাম তীব্র চৌধুরী নাকি গায়েব হয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। মামু এদিকে অস্থির হয়ে যায় মাঝে মাঝে। কয়দিন আগে অসুস্থ হয়েও পড়েছিল। তীব্র চৌধুরী খুব স্বার্থপর একজন মানুষ। মামুর অসুস্থতার জন্য শুধু সেই দায়ী। মজনু ওরফে তীব্র নিজের নামে এত কথা শুনেও চুপ থাকলো। তবে বাবার অসুস্থ হওয়ার বিষয়টি সম্পর্কে সে অবগত নয়। দুপুরে খাবার থালাগুলো ধুয়ে ঘরেই যাচ্ছিল হৃদি। হঠাৎই আমেনা বেগমকে দেখে থমকে যায়। আপনি? কেন? আমি আসতে পারি না? হৃদি হাসল। নেত্রী আমেনা বেগমের একজন চাকরের বউয়ের সাথে দেখা করতে আসায় কৌতূহল হলো আর কি। রীতি এইসব ছাড়, তোকে নিতে এসেছি, চল। কোথায়? কোথায় আবার? বাসায়। কার বাসায়? কার বাসা মানে? ভুলে গেলি নাকি? আপনি যে বাসার কথা বলছেন তা আমার জন্য একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছাড়া আর কিছুই না। বেশি কথা বলিস না রিদি, চল আমার সাথে। কেন? কেন যাব আমি? আপনার কথা মতো বিয়ে করে চলে এসেছি তো, কোনো দাবি নিয়ে তো যাইনি, আর কোনোদিনও যাব না। ভালো করেই জানিস তুই বেশি কথা পছন্দ না আমার, চল আমার সাথে। আপনি আমায় জোর করতে পারবেন না, ভুলে যাবেন না আমি অন্য কারো বউ এখন। দেখ রিদি, তোর ভালোর জন্যই তোকে যেতে বলছি, চল। এসব বস্তিতে থাকতে হবে না তোকে। এটা বস্তি না আমেনা বেগম, এটাই আমার স্বর্গ। আপনার ওই আলিশান বাড়িতে শুধু জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলাম আমি। এখন আমি ভালো আছি, দয়া করে বিরক্ত করবেন না আর আমায়। আমেনা বেগম ঠাস করে কষে থাপ্পড় মারল হৃদির গালে। আমার মুখের উপর কথা বলতে শিখেছিস?
এত সাহস কিভাবে হলো তোর? এই বস্তির ছেলের সাথে থেকে আমাকে সাহস দেখাচ্ছিস? তুই চিনিস আমি কে? চল আমার সাথে। হৃদি যেতে না চাইলেও আমেনা বেগম টেনে নিয়ে যেতে থাকে। ছাড়ো আমায়, আমি যাব না মজনু সাহেব। হুট করেই থেমে যায় আমেনা বেগম। হৃদিকে টেনেও যখন আসছে না, তখন পিছন ঘুরে দেখে মজনু হৃদির এক হাত ধরে দাঁড়িয়ে আছে। মজনুকে দেখে আমেনা বেগম ক্ষিপ্ত মেজাজে বলল, ছাড় ওকে। সত্য মোতাবেক তোর 8 মাসের সময় শেষ। তোর টাকা তুই পেয়ে যাবি। ছাড়। হৃদির মায়ের কথা এসে বাড়ি খায় মস্তিষ্কে। সত্য মোতাবেক তোর 8 মাসের সময় শেষ। হৃদি স্বল্প আওয়াজে উচ্চারণ করল। শর্ত? মজনু তখনও হৃদির হাত ধরে আছে। এবার ধীরে এগিয়ে এসে আমেনা বেগমের হাত থেকে হৃদির হাত ছাড়িয়ে নিয়ে বুকে চেপে ধরল তীব্র। হৃদি নিশ্চুপ হয়ে পড়ে রইল মজনুর বুকে। তার মাথায় ঘুরছে শর্ত আর মন। সে তো মজনুর স্পর্শে শান্ত। আমেনা ক্ষিপ্ত মেজাজে বলল, ওকে ছাড় ফকিন্নির বাচ্চা। তোর সাহস কত? তুই আমার হাত থেকে ওকে ছাড়িয়ে নিস? চিনিস আমাকে? জানে মেরে ফেলবো একদম। তীব্র রাগলো না, আসলে রাগ হলো না, তবে ভাবলো কিছু। ফুপিটা যদি জানতো কার সামনে দাঁড়িয়ে সাহসের কথা বলছে, তাহলে তাহলে আবার কি? সে ফুপিকে সাহসের ডেফিনেশন বুঝিয়ে দিত, অবশ্যই দিত। তীব্র বিশাল বড় আফসোস করলো মনে মনে, ফুপিকে সাহসের ডেফিনেশন বোঝাতে না পেরে। ফুপির দিকে থেকে চোখ সরিয়ে তাকালো বউয়ের দিকে। কিভাবে আদরে বিড়ালের মতো শান্ত হয়ে মিশে আছে তার বুকে। বউ এভাবে লেপ্টে থাকলে তার আদর পায় না বুঝি? কিন্তু শাশুড়ি ওরফে ফুফির সামনে তো আর আদর করতে পারে না। যদিও এসবে তার কিছু যায় আসে না, কিন্তু মজনু রূপে ব্যাপারটা খারাপ দেখায় বোধ হয়। ভেবেই তো চুপচাপ দাঁড়িয়ে আছে। এই ফকিন্নির বাচ্চা, ছাড় ওকে। তীব্র বিরক্ত হলো। কি ঝাড়ঝা করছে ফুপি? এত কিছু কি আমি ছাড়ার জন্য করেছি নাকি? বাল! আরে লাবিব, একটা কাজ এত দেরি করে করে কেন? ধুর। এদিকে বউ তার ভীষণ ভয় পেয়েছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। মজনু বুঝতে পারলো বেশি চাপ নেওয়াই এমন হয়েছে। আমেনা বেগম আবারও তেরে আসলে নিলে হাতের ফোন বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোন ধরতেই মুখের রং পাল্টে যায়। কে? কিভাবে? আমি আসছি। আমেনা বেগম চিন্তিত হয়ে চলে যায়। তীব্র হাসে, মনে মনে বলে, আমার বউকে ফুলের টোকাও যে দিবে, তাদের জন্য নিজ হাতে শাস্তির ব্যবস্থা করবো আমি। এতটাই সোজা আমার বউকে নিয়ে যাওয়া? আপনার পরিকল্পনা আমি কখনোই সার্থক হতে দিব না ফুপি আর শাশুড়ি মা। তবে আমার বউ ঠিকই বলে, রক্ত বলে কথা। বলে টেবিল হাসলো তীব্র। এবার তাকালো বউয়ের দিকে। হৃদি মজনুর বুকে নাক মুখ চেপে দুহাতে পাঞ্জাবির দুপাশ ধরে আছে শক্ত করে। হৃদি বুকে ঠোঁট লাগিয়ে রাখায় বিড়বিড় করে কিছু বললে ফিল করতে পারলো মজনু, কিন্তু মুখটা নিচু করে শুনতে চেয়েও পারলো না। তাই কোলে তুলে নিজেদের বেডরুমে নিয়ে আসলো। ভয়ে বিছানায় বসাতে চেয়েও বসলো না হৃদি। হৃদি আপাতত হুঁশে নাই। তার মাথায় আছে একটা কথা, মা তাকে নিয়ে যাবে, মজনু থেকে আলাদা করে দেবে। মায়ের ভয়ঙ্কর রূপের সাথে পরিচিত হৃদি। হৃদির হিসেবে তো মজনু শান্ত, আর তার মা ভয়ঙ্কর। বেচারি তো আর জানে না যাকে শান্ত ভাবছে সে আসলে কতটা ভয়ঙ্কর। তীব্র বুঝলো বইয়ের ভয়, তবে এখন ভয় ভাঙাতে ইচ্ছে করলো না ওর। ধীরে ধীরে পিঠটা এলিয়ে দিল বিছানায়। হৃদিকে নিজের ওপর ভালোভাবে মিশিয়ে নিল, যেন হৃদি কোনো বাচ্চা। এবার মজনু মুখটা একটু এগিয়ে নিল, পরপর অধর ছোয়ালো কপালে। শুনতে পেল হৃদির বিড়বিড়ানি, আমি যাব না মজনু সাহেবকে ছেড়ে যাব না। আমি যাব না, আমি যাব না। আমাকে যেতে দিয়েন না মজনু, আমি যাব না। মজনু শুনল, এক হাতে জড়িয়ে অন্য হাত মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, কখনো সত্যিটা জেনেও কি এতটাই ভালোবাসবেন বেগম চান? বেশেন, কিন্তু আপনার ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে পারবো না। তো আপনার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে চাই না। এসব ছাড়াছাড়ি বাদ। আমি কখনো আপনাকে আমার থেকে দূরে থাকতে দেব না, তাতে যা হয় হোক, আমি প্রস্তুত। মজনু মুখটা একটু নিচু করল। হৃদি ঘুমাচ্ছে দেখে আদুরে গলায় ধীরে ধীরে বলল, আমার আদুরে বউ আপনি, আপনাকে না ছাড়বো আর না কখনো ছাড়তে দেব। চারদিকে শুনশান নীরবতা। শহরের তুলনায় গ্রাম অধিক শান্ত, বিশেষ করে রাতে। তেমনি গ্রামীণ পরিবেশ চাঁদের আলোয় যেন মনে হয় বেশি উজ্জ্বল শহরের থেকে। সেই উজ্জ্বল জ্যোৎস্না আলোতে চন্দ্রবিলাস করছে হৃদি। মজনু ওরফে তীব্র। বারান্দায় একটা দোলনা করেছে মজনু, তাতেই বসে চন্দ্রবিলাস করছে দুজনেই চুপচাপ আছে।
আর হৃদি মজনুর দিকে তাকিয়ে দেখলো সে তার দিকে তাকিয়ে আছে। হৃদি ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনার? মজনু না বুঝে ভ্রু কুঁচকে তাকালো, ইশারায় বলল, কিসের? আমাকে বিয়ে করার। মজনু থমকানো দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। হৃদি বলতে শুরু করলো, আম্মা যে বললো আপনার আমাকে বিয়ে করার 8 মাস শেষ। মজনু অসহায় চোখে তাকালো, খাতা কলম নিয়ে লিখলো কিছু। আমার কাছে কোনো অপশন ছিল না বেগম সাহেবা। বিশ্বাস করুন, আপনার মায়ের শর্ত মোতাবেক আপনার 18 বছর হওয়া পর্যন্ত আপনি আমার বউ হয়ে থাকবেন। আমি ভালোবাসি আপনাকে বেগম সাহেবা। আপনাকে পেতে আপনার মায়ের শর্ত মেনে নিয়েছিলাম। তবে বিশ্বাস করুন, আমার লক্ষ্য আপনাকে নিজের করে পাওয়া ছিল। শুধু তা 8 মাসের জন্য না, সারা জীবনের জন্য। হৃদি তাকালো মজনুর দিকে, চোখ মিথ্যা না বললেও আপাতত সে মানতে পারছে না। আচ্ছা বজরু সাহেব, আম্মা আমাকে নিয়ে চলে যেতে চাইছে কেন? যদিও তীব্র জানে কেন তার ফুপি হৃদির 18 বছর হওয়ার অপেক্ষা করছে, কিন্তু মজনু হিসেবে সে অস্বীকার করলো সে জানে না। হৃদি আবারও বলল, আমার মনে হয় আমি মরে গেলে সব যাবে। হৃদি মজনু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ইস, এভাবে কেউ কামড় দেয়? হৃদি থেমে যায় মজনুর লাল হয়ে আসা চোখ দেখে। হৃদি ভরকে যায়, কিসের আর জ্যোৎস্না বিলাস। তীব্র অর্ফে মজনু রেগে দোলনা থেকে নেমে চলে যায়। হৃদি উঠল না, দোলনায় শরীর এলিয়ে শুয়ে রইল। দোলনা বেশ বড় হওয়ায় আরামে শোয়া যায়। গলায় হাত দিতেই জ্বলে উঠল। কিছুক্ষণ পর কাগজের টুকরো ছুঁড়ে মারল মজনু। হৃদি কাগজটা নিয়ে পড়ল। মরবেন কেন? আমাকে মেরে ফেলুন। হৃদি হাসল, ভুল হয়ে গেছে তো। আমি মরবো না, প্রমিস। অনেক বছর বাঁচবো আপনার বেগম জান হয়ে। হৃদির কথায় মন গলল না মজনুর। তার এখনো অনেক রাগ হয়ে আছে। মজনু ওরফে তীব্র তো ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। তখনই ঠাস করে থাপ্পড় দিত, কিন্তু মজনুর চরিত্র বহাল রাখতে মারতে আর পারল না। তাছাড়া হৃদিকে টোকা দিলেও ব্যথা হয় তার। কি এক অশান্তিতে আছে সে। মজনু খাতায় লিখল, বাঁচতে হবে না, মরে যান। আমি তো ভালো না। আমি তো আপনাকে শর্ত দিয়ে বিয়ে করেছি। আমার চোখেতে আপনি ভালোবাসে দেখতে পান না। হৃদি হাসল, সত্যি মরে গেলে পরে কিন্তু পাবেন না। স্যাঁত করে উঠল তীব্রের বুকের ভেতরে। এতে তীব্র বেশ বিরক্ত। বউয়ের কিছু হওয়ার কথা শুনলে এমন ছ্যাদ করে উঠতে হবে কেন এই মনকে? এ মনের কি আর কোনো কাজ নাই? সারাক্ষণ বউ বউ করে বাল সব। তীব্রর মন আজকাল তার কন্ট্রোলে থাকে না। ধুর, সে কি বউকে কিছু হতে দেবে? যার জন্য এত কিছু করছে তাকে মরতে দেবে? এত সোজা মুখে কথা বললে হৃদি তীব্র চৌধুরীর গলায় ভয়েস সহজেই ধরে ফেলবে। তাই তো তীব্র কথা না বলে বোবা সেজে থাকে। তীব্র চৌধুরী কলিজায় হাত বাড়ালে সে কি সেই হাত শোকেছে রেখে দেবে সাজিয়ে? হাতের মালিক সহ কবরে পাঠিয়ে দেবে না? তীব্র রেগে হৃদির কাছে দোলনায় গিয়ে হৃদির ওপর শুয়ে পড়ল। হৃদি এত ভারী শরীর নিজের ওপর নিতে হিমশিম খেল। এভাবে মেরে ফেলবেন নাকি? মজনু কিছু বলল না, বরং আরো শক্ত হলো। হৃদি বুঝলো মজনুকে এখন বললেও সে সরবে না। নিজে সহ্য করে হাতটা মজনুর মাথায় রাখলো। ধীরে ধীরে হাত চালালো মজনুর সিল্কি চুলে। মজনুর রাগ কমলো মনে হয়। মুখ উঠিয়ে একবার হৃদিকে দেখে ঠোঁট ছোয়ালো কামড় দেওয়া জায়গায়। হৃদি কেঁপে উঠল। সরতে চাইলে সরল না মজনু। গলায় মুখ গুজে সেভাবেই শুয়ে থাকলো। হৃদির শরীর শিহরিত হলেও কিছু করার নাই, চুপচাপ পড়ে রইল সেভাবে। একসময় ঘুমিয়ে পড়ল। হৃদি ঘুমিয়ে পড়েছে। তীব্র উঠে বসল। বউয়ের শাস্তি আপাতত শেষ, কিন্তু এখনো ঘুমানো যাবে না। তাই হৃদিকে কোলে তুলে নিয়ে ঘরে আসলো। এরপর রোজকার মতো হৃদিকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল। ঢাকায় পাড়ি জমিয়েছে হৃদিতা মজনু। হৃদির ভর্তি কলেজ, পড়াশোনার জন্য ঢাকা শহরে আসতেই হচ্ছে। কোথায় থাকবে কি করবে জানে না হৃদি। মজনু বলেছে, আমি সব সামনে নেব, শুধু ভরসা রাখেন বেগম চান। হৃদিও আর কোনো প্রশ্ন করেনি। সে নিজের চেয়ে বেশি বিশ্বাস করে মজনুকে। তাছাড়া মজনু বলেছে সেখানে পৌঁছে সব বলবে। হৃদির পাশে দাঁড়িয়ে আছে মজনু, চোখে মুখে একরাশ বিরক্ত। বাসের ঠেলাঠেলিতে সে বেজায় বিরক্ত। যদিও মজনু অনেকবার বলেছে প্রাইভেট গাড়ি করে যাবে, কিন্তু হৃদি মানা করেছে। এত টাকা খরচ করে প্রাইভেট গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই। একটু কষ্ট করে বাসেই যেতে পারবে। যদিও তীব্রর কাছে পুরো বাস খালি করা কোনো ব্যাপার না। সমস্যা হলো এতে হৃদির মনে ডাউট হবে। তাই ঠেলাঠেলি করে ভেতরে ঢুকলেও বসার সিট পায়নি। তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল। মজনু বিরক্ত।
জীবনে কোনোদিন বাসে চড়েছে বলে জানা নেই। বাসে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, ধাক্কাধাক্কিতে হৃদিতা এদিক ওদিক হচ্ছে। মজনু টেনে হৃদিকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তীব্রর পাঞ্জাবি দুটো বোতাম খোলা থাকার কারণে মুখ গিয়ে ঠেকেছে লোমশ বুকে। নাকে বাড়ি খাচ্ছে মোহনীয় ঘ্রাণ। মজনুর শরীরের ঘ্রাণ সবচেয়ে পছন্দের ঘ্রাণ হৃদিতার কাছে, তাই বুকে মুখ লুকিয়ে আছে হৃদিতা। মজনু দু হাতে আগলে নিয়ে আছে, অন্য কারো সামান্য ছোঁয়াও আর গায়ে মাখছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে দু হাতে জড়িয়ে ধরেছে হৃদিতা। মজনু একটু পরেই টেনে একটা সিটে বসিয়ে দেয় হৃদিতাকে। হৃদিতা পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে বসে আছে, আর তার পাশেই বডিগার্ডের মতো দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষ। হৃদিতার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অন্য হাতে সিটের সাথে মাথা ধরে দাঁড়িয়ে আছে। পাশের মেয়েটা বারবার ওদের দিকেই তাকাচ্ছে, হয়তো ভাবছে ছেলেটা মেয়েটাকে এমনভাবে আগলে রাখছে যেন সে ছোট্ট বাচ্চা। হৃদিতা ব্যাপারটা দেখে আড়ালে হাসলো। একটু পরেই মেয়েটা উঠে দাঁড়ায়। হৃদি তাকালো মেয়েটার দিকে, মেয়েটার চোখ মুখে আতঙ্ক। হঠাৎ কি হলো? মেয়েটা হৃদিতার পাশ থেকে উঠে ভিড় ঠেলে পেছনে চলে গেল। হৃদি অবাক হলো। বাস তো থামেনি, তাহলে এই মেয়েটা এইভাবে ভয়ে উঠে গেল কেন? মেয়েটা উঠতেই মজনু ইশারায় হৃদিকে সরতে বলল। হৃদি সরে বসতেই হৃদির পাশে বসে পড়ল, চোখে মুখে চরম বিরক্ত। হৃদি হাসল, মাথা এলিয়ে দিল মজনুর কাঁধে, সাথে সাথেই আগলে নিয়ে ইশারায় বলল, কিছু লাগবে? শরীর খারাপ করছে? না। হৃদি না বললে আবারও আগলে নিল। ইস, জীবনের এতগুলো বছর পর আগলে রাখার মানুষ পেয়েছে সে, ভেবে হাসল হৃদিতা। বাস থামতেই সব যাত্রীরা নেমে যাচ্ছে। হৃদিতা নেমে আসলো। মজনু ব্যাগ নিয়ে একটা রিক্সা ডেকে আনলো। ঠিকানা দেখাতেই রিক্সাওয়ালা বিনা বাক্যে যেতে চাইল। রিক্সায় উঠে হৃদিকে এক হাতে জড়িয়ে ধরল। হৃদি অন্য পাশে তাকিয়ে ফিস ফিস করে বলল, কি করছেন? ছাড়ুন, সবাই দেখবে। তাছাড়া আমি পড়বো না তো। কিন্তু মজনুর কোনো হেলদোল নেই। আর কিছু না বলে চুপচাপ বসে রইল হৃদি। হৃদি দেখল যান্ত্রিক শহর ঢাকা। ভিড় ঠেলে রিক্সা নির্জন রাস্তায় চলছে, আশেপাশে শুধু গাছ আর গাছ। রিক্সা থেকে সামনে একটা বিশাল বড় বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। হৃদি মজনুর দিকে তাকিয়ে বলল, আমরা কি এই বিশাল বাড়িতে থাকবো? এত বড় বাড়ি কার? মজনু পকেট থেকে একটা কাগজ বের করে হৃদির হাতে দিল। আমি আগে এই বাড়িতেই কাজ করতাম। এই বাড়ির লোকজন এখানে থাকে না, তারা দেশের বাইরে বিদেশে থাকেন। যখন তারা দেশ ছেড়ে চলে যায় তখন স্যার আপনাকে বাসার ঠিকানা দিয়ে বলে, এই বাসায় গিয়ে ওনার নাম বললে কাজে দেবে। উনি আরও বলেন, যদি কখনো কোথাও যাওয়ার জায়গা না থাকে তবে এই বাড়িতে যেন থাকে। আর আমাকে এই বাড়ির চাপিয়ে দিয়েছে, কিন্তু আমি তো আমার শেষ ঠিকানা পেয়েছি, তাই আর এই বাড়িতে আসতে হয়নি। আপনি আমার শেষ ঠিকানা, আপনার পর আর কোনো ঠিকানা নেই আমার। আমি স্যারকে ইমেল করে বলেছিলাম, স্যার বলেছেন আমি এই বাড়ির যত্ন করলে উনি মাসে মাসে আমাকে কিছু টাকা পাঠাবেন। এতে আমরা থাকতেও পারবো আর টাকা দিয়ে সংসারও চলবে। আর আপনার পড়াশোনার যাবতীয় খরচের জন্য আমি কাজের চেষ্টা করব। আমি জানতাম আপনি আমাকে এসব জিজ্ঞাসা করবেন, তাই আগে চিঠি লিখে রেখেছিলাম। হৃদিতা অবাক হলো। মজনুর ভালোবাসার প্রতি সেকেন্ডে সেকেন্ডে অবাক হয়। এত ভালোবাসা তার কপালে ছিল জানলে কতই হিংসা করত নিজেকে। হৃদিতা কিছু বলার আগেই গাড়ি থামল বিশাল বাড়ির সামনে। মজনু সাবধানে হৃদিতাকে নামিয়ে চাবি দিয়ে দরজা খুলে দিল। হৃদিতাকে ভেতরে যেতে বলে রিক্সাওয়ালার টাকা দিয়ে গেল। হৃদিতাকে ভেতরে যেতে দেখে মজনু ওরফে তীব্র রিক্সাওয়ালা সেজে থাকা তার গার্ডকে বলল, ভেতরে অলোকে? জি বস। হৃদিতা ভেতরে ঢুকে অবাক হয় বেশ। এটা বাড়ি না রাজমহল? নিশ্চয়ই এই বাড়ির মালিক ভীষণ ধনী। এত বড় আর সুন্দর বাড়িতে সে থাকবে ভেবেই অবাক হলো। মজনু ভেতরে ঢুকে দেখলো হৃদিতার অবাক হওয়া। এটা কার বাসা সেটা আর বললাম না, জানেনই তো এটা তীব্র চৌধুরীর পার্সোনাল বাড়ি। মজনু হৃদির হাতে একটা কাগজ দিল। হৃদি পড়ে দেখল। কোন রুমটা আপনার পছন্দ বেছে নেন বেগম সাহেব। হৃদি আরও অবাক হলো, মানে সে রুমও পছন্দ করতে পারবে। হৃদি মজনুর সাথে ঘুরে ঘুরে দোতলায় একটা বড় ব্যালকনিযুক্ত রুম পছন্দ করলো। তীব্র কিছুটা অবাক হলো, বউ তার বেডরুমই পছন্দ করেছে দেখে। এতে মজনু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বউ তার কথা বিশ্বাস করেছে, এতেই খুশি তীব্র। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায় হৃদির। একটু নড়তে চেয়েও বুঝলো সে নড়তে পারছে না। ঘুমের মাঝে ছোট্ট একটা শ্বাস ফেলে, এটা নতুন কিছু না ভেবে। ধীরে ধীরে চোখ খুলে হৃদি।
আর চোখ খুলতে নজরে আসে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা ব্যক্তিটিকে। গায়ে কম্বল জড়িয়ে হৃদির গলায় মুখ গুজে শুয়ে আছে, অর্ধেক শরীর হৃদির ওপর। হৃদি মাথাটা নিচু করে মজনু ওরফে তীব্রর ছিলকে চুলে হাত বুলিয়ে দেয়। এভাবে জড়িয়ে ধরায় নড়াচড়া করতেও পারছে না সে। ৭০ থেকে ৮০ কেজির একজন বলিষ্ঠ পুরুষ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে ভেবেই আবারও নিঃশ্বাস ছাড়ল হৃদি। ধীর আওয়াজে ডাকলো কয়েকবার, কিন্তু মজনু শুনল না। এবার রাগ করে ঠেলে সরাতে চাইলেও পারল না। বিরক্ত হলো হৃদি। এই যে শুনছেন, উঠুন। এভাবে চেঁচামেচি করাতে বিরক্ত হলো তীব্র। মুখ উঁচিয়ে চাইল হৃদির দিকে। হৃদি অসহায় ফেস করে রাখল। মজনু ঘুম ঘুম চোখে হৃদিকে দেখে কপালে চুমু খেল। একটু সরে গিয়ে বিছানায় ঘুমালো মজনু। হৃদি ছটফট করে উঠল। হাত খোপা করতে করতে রুম থেকে বের হয়ে নিচে নেমে আসে। কাল বাইরে সুন্দর একটা বাগান দেখেছে, অনেক রকমের ফুলের গাছ ছিল সেই বাগানে। হৃদি খুশি মনে বাইরে আসলো। বাইরে ফুলের গাছের দিকে এগোতেই থতমত খেয়ে গেল হৃদি। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে দেখলো কালো স্যুটবুট পরা কতকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক। হৃদি ভয়ে জমে গেল সেখানে। মনে হাজারো ভাবনা চিন্তা করে অবশেষে ধীর পায়ে আবারও ফিরে গেল। রুমের কাছে আসতে হৃদি দৌড় দিল। ভয়ে কাঁপছে বুক। নিশ্চয়ই এই লোকগুলো ভালো না। মজনুকে বিছানায় না পেয়ে আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো হৃদির। খারাপ চিন্তা ধরল যেন ঘিরে। জোরে আওয়াজও করছে না। দরজা খোলার শব্দ পেয়ে হৃদি দেখল মজনু ওয়াশরুম থেকে বের হচ্ছে। হৃদি এক ছুটে জড়িয়ে ধরল মজনুকে। মজনু তাল সামলাতে না পেরে পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে। মজনু হতবাক হয়ে গেল। কি হয়েছে জানতে চাইলেও পারল না। মুখে কথা বলতে পারল না তীব্র। তবে বুঝতে পারল হৃদি ভয় পেয়েছে। পরক্ষণে মাথায় আসতেই মজনুর রাগ হয় নিজের ওপর। সে কেন কাল বুঝিয়ে বলেনি? দুর্বল বউ আমার ভীষণ ভয় পেয়েছে। মজনু হৃদিকে বিছানায় নিয়ে বসালো। ঝটপট খাতায় লিখে এগিয়ে দিল হৃদিকে। আপনি কি কার্ডটা দেখে ভয় পেয়েছেন বেগম জান? হৃদি ঝটপট মাথা নাড়ায়। মজনু আবারও লিখল। আসলে ওরা এইবারে সিকিউরিটি গার্ড, আমরা থাকবো ভেতরে, ওরা বাইরে পাহারা দেবে। সরি, কাল আপনাকে বলতে খেয়াল ছিল না। হৃদি রেগে তাকালো মজনুর দিকে। আপনার এসব আমার একদম ভালো লাগছে না। আমরা এমন কি যার জন্য এত গার্ড রাখতে হবে? তীব্র ভেবে লিখল। রাগ করবেন না প্লিজ, এটা আমাদের জন্য না, ওরা বাড়ি পাহারা দেবে। এত বড় বাড়ি, এত দামি জিনিস, তাই। হৃদি কিছু একটা ভেবে শান্ত হলো। তবে সে তো ভীষণ ভয় পেয়েছিল। বাপরে, মনে হচ্ছিল চৌধুরী বাড়িতে এসেছে সে। চারদিকে শুধু গার্ড আর গার্ড। মজনুর ওপর সকাল সকাল ক্ষিপ্ত হলো। সাজা হিসেবে সে 2 দিন হৃদিকে ছাড়া ঘুমাবে। কিন্তু মজনু মানতে নারাজ। বউয়ের পিছু পিছু ঘুরছে মজনু, মানে তীব্র। কারণ একটাই, বউ ছাড়া তার ঘুম হয় না। ঢং। তীব্র হৃদির পিছে পিছে ঘুরলেও হৃদি পাত্তা দিচ্ছে না। কিন্তু মজনুও কম না, লেগেই আছে আঠার মতো। একসময় হৃদি বাধ্য হয়ে মেনে নেয়। হৃদি মনে মনে ভাবল, যে দীপোলা। বাগানে গিয়ে ফুলের গাছ দেখে হৃদির মন ভালো হয়ে যায়। ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। তখনই মজনু এসে পেছন থেকে জড়িয়ে ধরে। হৃদি প্রথমে ভয় পেলেও শান্ত থাকলো, কিন্তু ঠিক 2 মিনিটের মাথায় ঝট করে নিজেকে ছাড়িয়ে নিল। আশেপাশে তাকিয়ে দেখলো গার্ডরা তাকিয়ে আছে কিনা। না, ভাগ্যিস এদিকে দেখছে না। মজনু বউয়ের মনোভাব বুঝে হাসলো। এগিয়ে আসতে চাইলে হৃদি হাত দিয়ে থামিয়ে দিল। অসভ্য পুরুষ। হৃদি কথাটা বলে স্তব্ধ হয়ে গেল। মনে মনে বলল, আমার মজনু মিয়া অসভ্য পুরুষ না, অসভ্য পুরুষ তো ওই চরিত্রহীন তীব্র চৌধুরী। কেন ভাবছিস তুই এই নষ্ট পুরুষের কথা? ছি। মজনু ততক্ষণে খাতায় লেখা এগিয়ে দিল। বউয়ের কাছে সব বড় অসভ্য আমার জান, আমার বেগম জান। হৃদি হেসে বলল, হয়েছে রোমান্স? আগে বলুন এখানে কি কাজ করবেন আপনি? তীব্র খাতায় লিখতে লাগলো। আগে থেকেই কথা সাজানো আছে তার। বাড়ির মালিকের অনেক বড় ব্যবসা আছে, যেখানে অফিস কারণে জবের ব্যবস্থা হচ্ছে আমার। সত্যি? মজনু মুচকি হেসে তাকালো হৃদির দিকে। মেয়েটা অল্পতেই কত খুশি হয়ে যায় ভেবে মনে মনে হাসলো। জানে জান যে একদম কলিজা। তীব্র চৌধুরী নিজের ভাবনায় নিজেই অবাক হলো। বউয়ের সঙ্গে তাকে এসব বলতে বাধ্য করছে। হায় রে। 2 দিন বেশ কাটলো হৃদির। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় হৃদি। লং কামিজ পরে হিজাব বেঁধে নেয়। রেডি হয়ে গেছে। মজনু হৃদিকে এই রূপে দেখে মুগ্ধ হলো। যদিও
মজনুই এভাবে পড়তে বলেছে। শহরে একটু সভ্যর মতো চলাই লাগে, যদিও জরুরি না হৃদির জন্য, কিন্তু সে চায় না হৃদিকে দেখে কেউ মজা নিক। সে তো আর তীব্র চৌধুরী না এখন। হৃদি মজনুকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো, কি দেখছেন? ভালো লাগছে না? মজনু হাতের ইশারায় দেখলো পারফেক্ট লাগছে। সামনে থেকে রিক্সা নিয়ে তাতে বসলো দুজন। মজনু এক হাত দিয়ে হৃদিকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিক্সা এসে থামলো বিশাল বিল্ডিংয়ের নিচে। হৃদি অবাক হলো, এখানে কোথাও তো লেখা নাই ডিএমসি। কিছু জিজ্ঞেস করার আগেই নজর যায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদ এখানে কি করছে? মজনু সাহেব, হৃদ ভাই এখানে কেন? মজনু কিছু না বলে হৃদের দিকে এগিয়ে যায়। হৃদিও মজনুর পিছু পিছু এগিয়ে যায়। হৃদি চুপচাপ দাঁড়িয়ে দেখছে হৃদ আর মজনুকে। কেউ কিছু বলছে না দেখে বিরক্ত হয়েই বলে, কি সমস্যা? এইভাবে তাকিয়ে আছেন কেন আপনারা একে অপরের দিকে? আর কিছু বলছেনই বা না কেন? আমরা এখানে কেন এসেছি? এটা তো ঢাকা মেডিকেল কলেজ না। তাহলে? হৃদ আমতা আমতা করে বলল। আসলে দিদি, তোর ডিএমসিতে চান্স হয়নি। হৃদিতা হতবাক হয়ে তাকালো হৃদের দিকে। হৃদ মজনুর বলা কথাগুলোই সাজিয়ে নিল মনে মনে। দেখ রিদি, সবার তো আর ডিএমসিতে চান্স হয় না। তাছাড়া তুই তোর মতো সর্বোচ্চ চেষ্টা করেছিস তো, না হলে সেটা ভাগ্য। শোন রিদি, এটা ঢাকার নামকরা টপ প্রাইভেট হসপিটাল অ্যান্ড কলেজ। এখানে তোর অ্যাডমিশন করানো হয়েছে। হৃদিতা হতভম্ব হয়ে একবার হৃদ তো একবার মজনুর দিকে তাকায়। তাকে নিয়ে এত কিছু করেছে আর সেই জানে না। এত টাকা কোথায় পেলেন? হৃদ আমতা আমতা করে বলে, তুই এত চিন্তা করিস না, সেটার ব্যবস্থা হয়েছে। হৃদি মজনুর দিকে তাকিয়ে বলে। সেটা কিভাবে? হৃদি মজনুর দিকে তাকিয়ে আবার হৃদিতার দিকে তাকিয়ে বলল, মজনু ওর শহরে কেনা জমিটা বিক্রি করে দিয়েছে। হৃদি অবাক হয়ে তাকিয়ে রইল মজনুর দিকে। মজনু হৃদি তাকানো দেখে হৃদির দিকে একটা কাগজ টুকরা এগিয়ে দিল। হৃদি নিয়ে পড়ে, আমি দুঃখিত বেগম সাহেবা, আপনাকে আগে বলিনি, কারণ আগে বললে আপনি কখনো রাজি হতেন না। আমি আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করেছি। নিজের স্বপ্ন পূরণ করতে তো মানুষ সব করতে পারে, আমিও তাই করেছি। এখন আপনি রাজি না হলে তবু আমি কিছুই বলবো না। আপনার ইচ্ছে আমার কাছে প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তবে শুধু বলবো, আপনি কিন্তু বলেছিলেন লড়াই শেষ পর্যন্ত লড়তে হয়। হৃদির মনোভাব কি তা জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তীব্র হৃদির দিকে। যদিও সে ইমোশনাল কথা কিছুটা হলেও লিখেছে। হৃদিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মজনু ছোট্ট নিঃশ্বাস ফেলে হৃদির হাত ধরে হৃদিকে নিয়ে বাইরের দিকে হাঁটতে থাকে। হৃদি কিছু দূর হেঁটে দাঁড়িয়ে যায়। আমি পড়বো, এখানেই পড়বো। করবো আপনার স্বপ্ন পূরণ মজনু সাহেব। মজনু ওরফে তীব্র বাঁকা হাসল। সে বউকে মানাতে পেরেছে। মজনুর ব্যাপারে বউ তার দুর্বল তীব্র জানে, তাই তো একটু নিজের সাথে জড়িয়ে লিখেছে। হৃদ খুব খুশি হয়ে যায়। খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরে দুইজনকে। হৃদি মজনু হেসে দেয় হৃদের কাণ্ডে। সব ফর্মালিটি অফিসিয়াল পূরণ করে হৃদি। মজনু আর হৃদ কলেজের বাইরে আসে। কাল থেকে প্রথম ক্লাস শুরু। হৃদি ঘাড় ঘুরিয়ে দেখল হসপিটালের নাম নূরজাহান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক নাম ডাক শুনেছে অবশ্য। হৃদি এই হসপিটালের। বাসায় ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হৃদি। মজনু ওরফে তীব্র সিক্রেট রুমে বসে আছে। বিজনেস মিটিংয়ে ব্যস্ত সে। ফাঁকে ফাঁকে চোখ বুলাচ্ছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। বউ ঘুমিয়ে আছে। তীব্র ঘড়ি দেখল, সময় তখন বিকেল 5টা। হৃদির ঘুম ভাঙবে একটু পরেই। তীব্র তাকিয়ে দেখল স্ক্রিনে। জুম করে হৃদির ঘুমন্ত মুখটা দেখল। মনে মনে বলে উঠল, কে জাদু করেছেন আমাকে মায়াবতী? আপনাকে ছাড়া একদণ্ড থাকতে কষ্ট হচ্ছে। লাবিব বসের দিকে একবার তাকিয়ে আবার তাকালো বিদেশি ক্লায়েন্টের দিকে, যা ল্যাপটপে দৃশ্যমান। বসের হাবভাব লক্ষ্য করছে লাবিব। বস তার মিটিং থেকে বারবার সিসিটিভির ফুটেজ স্ক্রিনে তাকাচ্ছে। ভালোবাসা দেখি ভয়ঙ্কর সুন্দর, না হলে আমার বসের মতো কেউ এত পাগল হয়? তীব্র হৃদিকে নড়চড় করতে দেখে মিটিং রেখে উঠে দাঁড়ালো। লাবিব ছোট্ট একটা শ্বাস ফেলে বাকিটুকু শেষ করলো। আজকাল বছর অর্ধেক করা মিটিং কাজ তাকেই করতে হয়। হৃদির ঘুম ভাঙে তখন 5:20। তীব্র মজনু বেশভূষা ধারণ করে সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে। গার্ডদের ইশারায় কাজ করতে বলে বেডরুমের দিকে যায়।
রিদি তখন আড়মোড়া ভেঙে আবারও শুয়ে থেকে উঠে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজ হাতে লাগানো ফুল গাছের চারাগুলো দেখছিল। ঠিক তখনই মজনু পেছন থেকে জড়িয়ে ধরে। রিদি চমকে ওঠে। মজনুকে দেখে কটমট করে বলল, এভাবে ভয় দেখিয়ে মেরে ফেলবেন নাকি? মজনু আরও একটু চেপে ধরল রিদিকে। রিদির আর চারা দেখা হলো না। মজনুর বুকে পড়ে রইল সেভাবে। তীব্র রিদিকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, এই ছোট্ট মেয়েটা আমার এত আপন হয়ে যাবে ভাবিনি কখনো। এতটা জড়িয়ে আছে নিজের অস্তিত্ব জুড়ে, যা এক বিন্দু আলাদা করলে মনে হয় ক্ষত বিক্ষত হবে বুকের ভেতর। বেশ কিছুক্ষণ পর রিদিকে ছেড়ে রিদির কপালে অধর ছোঁয়ালো তীব্র। চারদিকে তখন আকাশ মেঘলা, হয়তো বৃষ্টি হবে, বাতাস বইছে। মজনুর ভালোবাসাময় স্পর্শে শিহরিত হলো রিদি। নিজের শরীরের ভর ছেড়ে লেপ্টে থাকলো মজনুর সাথে। দুজনেই নিঃস্ব, দুজনেই দুজনের অস্তিত্ব অনুভব করছে। রিদি মজনুর বুকের ঢিপ ঢিপ শব্দ শুনছে। কি মোহনীয় লাগছে শুনতে। এভাবে জড়িয়ে ধরে আজীবন পার করে দিতে পারবে রিদি। মজনুর প্রশস্ত বুকে ভরসা ভালোবাসা পেয়ে রিদি চোখ বুজে পড়ে রইল সেভাবে। মজনু রিদিকে কোলে তুলে দোলনায় বসালো। দোলনায় দোল খেতে খেতে হাত বোলালো রিদির মাথায়। রিদির কাছে তার একমাত্র শান্তির জায়গা এটা, তাই তো আবারও ঘুমিয়ে পড়ল। মজনু খেয়াল করলো রিদি ঘুমিয়ে পড়েছে। তীব্র হাসল। মজনুর বুকে কিছুক্ষণ থাকলেই বউ তার শান্তিতে ঘুমিয়ে পড়ে। তীব্র মনে মনে বলল, শত কিছুর পরও আপনি আমার তখন বেগম চান। আমি আপনার শান্তির জায়গা হয়ে আপনাকে এভাবে আগলে নিয়ে ঘুম পাড়াবো। সর্বদা আপনার শান্তির জায়গা হয়েই থাকবো। নূরজাহান মেডিকেল কলেজ সবার স্বপ্নের কলেজ। ডাক্তার হওয়ার অদম্য ইচ্ছা নিয়ে পাড়ি জমিয়েছে অনেকেই এই মেডিকেল হসপিটালে। তার মধ্যে হৃদিও তাদের একজন। আজ হৃদির প্রথম দিন মেডিকেল কলেজে। মজনু গেট পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গেছে তার কাজে। অফিসে কাজের প্রথম দিন, তাই হৃদি জোর করে পাঠিয়েছে। কাল সব কিছু দেখিয়ে দিয়েছিল হৃদ, তাই আজ হৃদি জানে কিছুটা। বিশাল এরিয়া পেরিয়ে লিফটের সামনে দাঁড়ায় হৃদি। অনেক মেডিকেল স্টুডেন্ট আছে লিফটে। হৃদি ঢুকে বাটন চাপ দিতে যাবে, অমনি হুড়মুড় করে ঢোকে দুজন। হৃদি প্রথমে হকচকিয়ে যায়, পরক্ষণে নিজেকে সামলে দাঁড়িয়ে থাকে। কিন্তু লিফট বন্ধ হচ্ছে না দেখে মুখ বাড়িয়ে দেখে দুইটা আঙ্গুল লিফটের বাটনের ওপর লড়াই করছে। হৃদি এবার তাকালো তাদের দিকে। একজন ছেলে, একজন মেয়ে। রীতিমতো বাটন চাপাচাপি নিয়ে নিশ্চুপ লড়াই করছে। এবার বিরক্ত হয়ে মেয়েটি বলল, এই ইবলিশ শয়তান, হাত ছড়া। ছেলেটিও বিরক্তি হয়ে বলল, তুই হাত সরা ঘষেটি। কি বললি? আমি আমি ঘষেটি? আর তুই কি মির্জাফর? একদম মির্জাফর বলবি না। কি করেছি আমি? রং ঢং তো আর কম করিস না, যা সর। এদের দুজনের দিকে তাকিয়ে হৃদি বুঝলো এরা চেনে একে অপরকে। দুজনের ঝগড়া দেখে হৃদি হাত বাড়িয়ে লিফটের বাটন চাপলো পঞ্চম তলার। গেট বন্ধ হতেই ওরা তর্ক বাদ দিয়ে তাকালো হৃদির দিকে। দুজনে হৃদিকে দেখে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, যেন হৃদি কোনো ভূত। হৃদি এভাবে তাকানো দেখে ভরকে গেল। ইতস্তত করে মনে মনে ভাবল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো ভালোভাবে মুখ পরিষ্কার করেই এসেছিলাম, নাকি মুখে কিছু লেগে আছে? হৃদির ভাবনার মাঝে লিফট থামে। লিফট থামতেই হৃদি বের হয়ে যায়। পিছু পিছু ওরা দুজনও আসছে। মেয়েটি এগিয়ে এসে হৃদির সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, নতুন নাকি তুমি? হৃদি মেয়েটির দিকে একবার তাকিয়ে দেখল। ফর্সা গোলগাল চেহারায় চশমা পরা মেয়েটি। পরনে জিন্স, সাথে লং কামিজ, গলায় ওড়না ঝুলানো, কাঁধের নিচে থাকা ব্রাউন চুলগুলো খোলা। সুন্দর দেখতে মেয়েটি। হৃদি দেখে জবাব দিল, জি, আমি মেঘলা আহমেদ। তুমি? আমি হৃদিতা মির্জা, নতুন মেডিকেল স্টুডেন্ট। ইউ মিন প্রথম বর্ষ, রাইট? জি। আমিও সেম। তোমাকে একটা কথা বলি। হৃদি হকচকিয়ে বলল, কি কথা? মেঘলা হৃদিকে আবারও দেখে বলল, তুমি ভীষণ মায়াবী, ঠিক গল্পের মায়াবী কন্যার মতো। তোমার হরিণ টানা মায়াবী চোখ দেখে মানুষ প্রেমে পড়ে যাবে। যাবে কি, গিয়েছে মনে হয়। হৃদি হতবাক হয়ে তাকিয়ে রইল মেঘলার দিকে। মেঘলার কথা হয়তো এখনও তার মাথায় ঢোকেনি। তাছাড়া বাইরে কারো কাছে নিজের রূপের তারিফ কখনো শোনেনি হৃদিতা। যা শুনেছে তা কেবল কালো রং নিয়ে সবার খারাপ খারাপ মন্তব্য। যদিও তাকে কালো বলা যায় না, তাই মেঘলার এমন হুট করে এমন কথা বলায় হতবাক হওয়া স্বাভাবিক। জি। মেঘলা হৃদির হতবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বলল,
মেয়ে হয়ে মেয়ের তারিফ করছি। তুমি আসলেই মায়াবী গো। এক কথায় তুমি অসাধারণ সুন্দর। এমন সুন্দর সবাই হয় না। রিদি মনে মনে ভাবল, দেখা নাই কথা নাই, হুট করে তারিফ করতে কখনো দেখিনি তো কাউকে। মজনু সাহেব ছাড়া সুন্দর কথাটা কেউ বলেনি আমায়। কেউ বলবেই বা কী করে? রিদি তো বাইরের মানুষের সাথে সেভাবে মিশেও না। স্কুল কলেজে পাশ করেছে, সেটাও মায়ের ক্ষমতার জোরে, শুধু পরীক্ষার সময় পরীক্ষাগুলো সব দিয়ে। তার মায়ের মতো এমন ফর্সা সুন্দরী রমণীর এমন একটা কালো মেয়ে লোকে থুথু দেবে। পুরনো কথা মনে হতেই রিদির বুক ভারী হয়ে আসলো। নিজেকে সামলে মেঘলার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, তুমিও অনেক সুন্দর। কথাটা বলা মাত্রই পাশ থেকে কারো কথার আওয়াজ শুনে চমকে উঠল রিদি। কি, এই গোশিটি বেগম আর সুন্দর? একে তো কাজের মেয়ে জড়িয়ে না লাগে। তোমার কি চোখে সমস্যা আছে? রিদি হকচকিয়ে তাকালো তখনকার সেই ছেলেটির দিকে। লম্বা ফর্সা ঠিকঠাক ছেলেটা দেখতে সুন্দর বটে। রিদি কিছু বলার আগেই ধুম করে কিল বসালো মেঘলা। রিদি হতবাক হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। আহ! ছেলেটি এই এই করে উঠল। মেঘলা রেগে বলল, বাদর অসভ্য ছেলে, একদম আমার আশেপাশে আসবি না। মেরে আমাকে ভর্তা করে ফেললো গো ঘষিটি বেগম। আল্লাহ আল্লাহ, তুমি তুমি আর বিচার করো। ছেলেটার এমন কথায় মেঘলা বিরক্ত হয়ে বলল, রিদিতা চলো, ওর ফালতু নাটক দেখে লাভ নেই। বলে রিদির হাত ধরে যেতেই ছেলেটি চেঁচিয়ে উঠল, ওহো, তো টানা টানা চোখের মায়াবী মেয়েটার নাম রিদিতা? মেঘলা আর পাত্তা দিল না। রিদিকে নিয়ে ক্লাসে ঢুকলো। দুজনে বসলো ক্লাসে। রিদি আর মেঘলা টুকটাক পরিচিত হয়ে কথা বলছিল। এর মাঝেই আবারও ছেলেটি এসে রিদি তার সাইডে বসলো। রিদি হকচকিয়ে তাকালো ছেলেটির দিকে। মেঘলা রেগে বলল, আয়ান, বিরক্ত করবি না, যা এখান থেকে। এভাবে চেঁচামেচি করবি না। আমি ভদ্র ছেলে বলে তোকে কিছু বলছি না। তাছাড়া তোকে আমি চিনি না। আমি তো রিদিতার সাথে কথা বলতে এসেছি। মেঘলা রেগে বলল, ভদ্র মাই ফুট, ভদ্রতার মূর্তি। আপনাকে বলে দিই, রিদিতা ম্যারিড। আয়ান হতভম্বের মতো তাকালো। কোথাও যেন মন ভাঙ্গার আওয়াজ শোনা গেল। আয়ান কাঁদো কাঁদো হয়ে প্রথম প্রশ্ন করল, তোমার বয়স কত? রিদি আয়ানের কথায় হতবাক হয়ে বলল, 18 বছর হতে 2 মাস বাকি। আয়ান কষ্টের সহিত আবার বলল, বিয়ের বয়স কত বছর হলো? রিদি অত না ভেবেই বলল, 8 মাস। আয়ান এবার কষ্টের সীমা অতিক্রম করে বলল, 18 হওয়া পর্যন্ত সিঙ্গেল থাকতে পারলা না? ছে, জীবনটাই বৃথা গেল। সব মায়াবতী যদি 18 বছর হওয়ার আগেই বিয়ে করে ফেলে, তবে আমার জন্য তো আর একটাও বাকি থাকবে না। রিদি হতবাক হয়ে তখনও আয়ানের কথা শুনছে। আয়ান রিদির হতবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো বোন আছে? রিদি অবুঝের মতো বলে, আছে। আয়ান প্রফুল্ল হয়ে বলে, ঠিক তোমার মতো মায়াবতী তো? রিদি অকপটে বলে, না, আমি কালো, আপু ফর্সা, অসম্ভব সুন্দর, দেখলেই দেখতে মন চায় এমন। আয়ান বিরক্ত হয়ে বলে, সাদা চামড়ার মেয়ে আমার পছন্দ না। আমি নিজেই তো কোরিয়ার নায়কের মতো। কি বলো, সাদা ফকফকা। রিদি কিছু বলার আগেই মেঘলা ব্যঙ্গ করে বলল, আসছে আমার কোরিয়ান নায়ক রে, সাদা ফকফকা। তোর কপালে শ্যাম কন্যা নাই, ধলা কন্যাই আছে, বুঝছস? আয়ান বিরক্ত হয়ে বলল, তোর দোহাই, আজ আমার মন ভেঙে খান খান হয়ে গেছে। আজ তোর জন্য, তোর পথ দোয়ার জন্য শ্যামবতী আমার হলো না। এই আফসোস নিয়ে বেঁচে থাকতে পারবো না। বিদায় পৃথিবী, বিদায়। আয়ানের কথার মাঝেই স্যার রুমে প্রবেশ করলো। রিদি এবার সেদিকে মনোযোগী হয়। রিদি মনোযোগ দিয়ে সাদা অ্যাপ্রনটা দেখল। স্যার প্রথম ক্লাসে তেমন কিছুই বলল না। কিছুক্ষণ লেকচার দিয়ে বলল, কাল নবীন বরণ অনুষ্ঠান, সবাইকে অনুষ্ঠানে আসার নিয়ন্ত্রণ করা হয়েছে। সবার আইডি কার্ড বিতরণ করা হবে কালকে, তাই কাল আসাটা জরুরি। বলে চলে গেলেন। ক্লাসের সবাই একে অপরের সাথে আলাপ করছে, হয়তো পরিচিত হচ্ছে। মেঘলা কথা বলছে রিদির সাথে। মেঘলা আয়ানকে নিয়ে এটা সেটা বলে যাচ্ছে। রিদি তাকিয়ে দেখছে মেঘলাকে। মেয়েটা অনেক কথা বলতে পারে, তবে সব কথায় আয়ান যুক্ত। আয়ান কি তোমার বন্ধু? মেঘলা বিরক্ত হয়ে বসল। পালের বন্ধু, জীবনটা তেজপাতা করে দিল। ধুর, ও আমার ছোটবেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ পেরিয়ে আজ এখানেও আমার পিছুই ছাড়ছে না। শালা লুচ্চা কোথাকার, ব্যাত্ত অসভ্য।
রিধি মুচকি হাসল, বুঝলো এদের বন্ধুত্ব এমনই। রিধিকে হাসতে দেখে মেঘলা বলল, তুমি হাসছো? রিধি হাসি থামিয়ে বলল, লুচ্চা ছেলে তাই না? এমন বন্ধু আমার চাই না। মেঘলা থতমত খেয়ে বলল, আরে তুমি কি ওকে খারাপ ভাবছো? ও কিন্তু খারাপ না, আসলে ও ছোট থেকে এমনই, একটু দুষ্টু স্বভাবের। তবে তোমার উপর ভীষণভাবে ক্রাশ খেয়েছে, সাথে বাঁশও। রিধি অবাক হয়ে বলল, ক্রাশ? তুমি পাগল? সত্যি বলছি, ওর আবার শ্যাম ভর্তি মেয়ে পছন্দ। তুমি একদম ওর মনির মতো। লিফটে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছে। তোমাকে লিফটে আর চোখে দেখছিল বারবার। রিধি তাকালো মেঘলার দিকে। মেয়েটার কথায় কোথাও যেন উদাসীর সুর পেল রিধি, তবে কিছু বলল না। ওদের দুজনের কথার মাঝেই আবারও টপকালো আয়ান। এই রিদিতা, তোমার ডিভোর্স কবে হবে গো? রিদিতা এবার আর অবাক হলো না। মেঘলার কাছে যতটুকু শুনলো তাতে আয়ানকে খারাপ ভাবতে পারেনি রিধি। ছেলেটা দুষ্ট হলেও ভালো লাগলো, তাই হেসে বলল, কোনোদিনও হবে না। আমি আমার মজনু সাহেবকে ভীষণ ভালোবাসি আয়ান। আয়ান তাকালো রিদির মায়াবী চোখের দিকে। কোথাও যেন ছ্যাদ করে উঠল আয়ানের রিদির মুখে কথাটা শুনে। আয়ান অবাক হলো। সে তো কত শত মেয়ের সাথে ফ্লার্ট করে, কই এমন তো কখনো হয় না। আজ তাহলে এমন লাগছে কেন? ঝট করে নিজের করা প্রশ্নের উত্তর পেল না আয়ান, তবে মুখ থেকে বেরিয়ে আসলো, তুমি ভীষণ মায়াবী রিদিতা। রিদিতা হাসল। আমি জানি না আমি কেমন, তবে ওনার চোখে আমিই তার সব, আর সে আমার দুনিয়া। আর আমার দুনিয়ায় দ্বিতীয় কারো প্রবেশ নিষিদ্ধ। আয়ান অসহায় চোখে তাকিয়ে বলল, এত ভালোবাসো? রিদি সোজাসুজি বলল, ভীষণ ভালোবাসি। আমার দুনিয়া সে, আমার জীবন উনি, আমার জীবনের আলো উনি, আমার কাছে আল্লাহর পাঠানো রহমত উনি। আয়ান রিদির কথায় অবাক হলো। সে বুঝতে পেরেছে দুটো জিনিস। প্রথমত, রিদি ওর কাছে ক্ষণিকের ভালো লাগা না, হয়তো গভীর ভালোবাসা না, কিন্তু আবেগও না। কি যে একটা মায়া তৈরি হলো মেয়েটার জন্য, নিজেও জানে না আয়ান। দ্বিতীয়ত, রিদি তার কখনো হবে না, এতে তার আফসোস হলো না। কেন পেল না এমন ভাবনাও আসলো না, শুধু মন বলল মেয়েটা ভালো থাকুক। আয়ান নিজের ভাবনায় অবাক হলো। সে এই 2 মিনিট পরিচিত হওয়া মেয়েটার জন্য কত কিছুই না ফিল করলো। ওই যে বিষয়টা তেমন, ক্রাশ সাথে বাস। আয়ান হেসে বলল, আমরা কি বন্ধু হতে পারি? রিদি খানিকটা ইতস্তত করলো। জীবনে তার মেয়ে বন্ধু নাই বললেই চলে, সেখানে ছেলে বন্ধু বিষয়টা রিদির কাছে নতুন। আয়ান বুঝলো হয়তো রিদির পরিস্থিতি, তাই অকপটে বলল, তুমি চিন্তা করো না, তোমাকে পছন্দ বা ভালোবাসার কথা কোনোটাই আর কখনো বলবো না। আমি শুধু তোমার বন্ধু হতে চাই। রিদি একটু চুপ থেকে বলল, ঠিক আছে। আয়ান হেসে বলল, আজ আজ প্রথম কেউ তো এত সময় নিয়ে আমার সাথে বন্ধুত্ব করেছে। এই মেঘু, এই খুশিতে তোকে আইসক্রিম খাওয়াবো, চল। রিদি আয়ানের বলার ভঙ্গিমায় হেসে ফেলল। আয়ান রিদির দিকে তাকিয়ে দেখল সেই হাসি, নিজেকে সামলে বলল, আমি আবার বন্ধুতে তুমি বলতে পারি না, তুই চলবে? রিদি সম্মতি জানায়। চলবে। আয়ান মুহূর্তেই পাল্টে যেন অন্য রূপ ধারণ করল। এই রিদি, তোদের লাভ স্টোরি তো শোনা হলো না। রিদি হাসল। একদিন সময় করে শোনাবো তোমাদের আমার গল্প। মেঘলা এবার বলল, আমি কি বন্ধু না? আয়ান বলল, না, আমরা ঘষিটিকে বন্ধু বানাই না। মেঘলা রেগে গিয়ে বলল, আইনের বাচ্চা, যা দূর হ। আয়ান কানে হাত দিয়ে চমকে ওঠার ভঙ্গিতে বলল, আমি পিওর সিঙ্গেল, আমার বাচ্চা আসবে কোথায় থেকে? ছি ছি, এসব বলে আমাকে লজ্জা দিবি না, শাশুড়ি তখন মেয়ে বিয়ে দিবে না। রিদি হেসে উঠল। খিলখিল আওয়াজে আয়ান আর মেঘলাও হাসল, তবে আয়ানের হাসিতে কোথাও বেদনার ছাপ। মেঘলা বুঝলো সেই বেদনা। মানুষ সব সময় যা চায় তাই কি ভাগ্য থাকে? রিদি আরও কিছুক্ষণ কথা বলে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয়। রিদির যাওয়ার দিকে তাকিয়ে আছে আয়ান। আয়ানের হিংসে হলো রিদির প্রিয় মানুষটার প্রতি। এত ভালোবাসা সে পেয়ে গেল, ভীষণ লাকি মানুষটা। মেঘলা তাকালো আয়ানের দিকে। আজ তাকে লুচু বলল না মেঘলা। রিদির প্রতি ওর অনুভূতি সত্যি, তা জানে মেঘলা। ছোট থেকে চেনে সে আয়ানকে, কোনটা ফ্লার্ট আর কোনটা সত্যি তা সে জানে। তবে কোথাও যেন খুশি হলো মেঘলা। আয়ান হাসি খুশি থাকলেও ওর ভেতরের মানুষটা হয়তো কষ্ট পাচ্ছে এই সময় ভেবে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো মেঘলা।
অনুভূতি অদ্ভুত একটা জিনিস, হুট করেই কারো প্রতি গভীর অনুভূতি জন্মায়, আবার অনেক সময় নিতেও ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসার অনুভূতি। অদ্ভুত এই পৃথিবীর নিয়ম, নাকি আল্লাহর পরীক্ষা? সবটাই কেমন ধোঁয়াশা। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলো মজনু ওরফে তীব্র। হৃদি ততক্ষণে নামাজ সেরে চা বসিয়েছে। হৃদিকে রান্নাঘরে দেখে এগিয়ে গেল সেখানে, পেছন থেকে জড়িয়ে ধরলো হৃদিকে। হৃদি বিরক্ত হলো না, শান্ত থাকলো। এই শান্তিটুকু সারাদিনে ভীষণ মিস করেছে সে। ঘুরে জড়িয়ে ধরে বুকে মুখ গুজল হৃদি। মজনু হেসে মাথায় ঠোঁট ছোয়ালো। মজনু হাত বাড়িয়ে চুলা অফ করে দিল, দৃঢ় করলো হাতের বন্ধন। কিছু সময় পর হৃদি বলল, আপনাকে অনেক মিস করেছি। বলে মজনুর দিকে তাকালো। মজনু হৃদির সারা মুখে চুমু খেলো। সে যদিও মিস করেনি, কারণ হৃদির প্রতি সেকেন্ডের আপডেট তার কাছে আছে। তবে বউয়ের এই মিষ্টি আদরটুকু মিস করেছে। বিশাল বড় ছাদ, তাতেও যেন বিলাসিতা। ইয়া বড় একটা দোলনা রাখা, আর চারদিকে জ্বলছে মিটিমিটি আলো। হৃদি মজনু বসে সময়টা উপভোগ করছে। হৃদি আজকের দিন সম্পর্কে সবটা বলছে মজনুকে। আয়ান আর মেঘলার কথাও বাদ যায়নি। সব শুনেও মজনুকে নিশ্চুপ দেখে হৃদি বলে, আপনি কি রাগ করেছেন আয়নের সাথে বন্ধুত্ব করেছি বলে? আপনি বললে আমি আর কথা বলবো না ওর সাথে। মজনু তাকিয়েই ছিল হৃদির দিকে, তবে হৃদির কথায় হাসলো। মনে মনে ভাবলো, আপনি বলার আগে আপনার বন্ধুদের ডিটেলস ফুল হিস্ট্রি আমার কাছে এসছে। আয়ানকে তীব্রর খারাপ মনে হয়নি, তবে বউয়ের ওপর ক্রাশ খেয়েছে এতে সে রেগে গেলেও হৃদির জবাবে সে মুগ্ধ হয়েছে। মজনু খাতা কলম নিয়ে তাতে লিখলো কিছু। আমি আপনাকে বিশ্বাস করি বেগম চান, তাই আপনাকে কারোর সাথে কথা বলা বন্ধ করতে হবে না। আপনি আমার, মানে আমারই। হৃদি মজনুর দিকে তাকিয়ে রইল। হুট করেই হৃদি কোলে উঠে জড়িয়ে ধরলো মজনুকে। মজনু প্রথমে হতবাক হলেও জড়িয়ে ধরল। আপনি ভীষণ ভালো মজনু সাহেব, ভীষণ। মজনু ছোট্ট নিঃশ্বাস ফেলল, শক্ত করে জড়িয়ে ধরল ছোট্ট নরম দেহটাকে। দীর্ঘ সময় নিয়ে হৃদির কপালে চুমু খেয়ে মনে মনে বলল, এটি আমার সুখ পাখি।